নমস্কার। আজ রাতের শেষ ভিডিওয়ে আপনাদের সকলকে অভ্যর্থনা জানাচ্ছি। প্রধানমন্ত্রী যখন তার ভাষণ প্রায় শেষ করে এনেছেন, তখন তার হাতে একটি চিরকুট এলো। সেই চিরকুটটি পড়ে তিনি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে তাকিয়ে রইলেন। তারপরে বললেন, একটা মর্মান্তিক খবর আমার কাছে এসে পৌঁছেছে। হাতরাসে, ইউপির হাতরাসে একটা ভোলে বাবার সৎসঙ্গ মিশনের জমায়েত থেকে ফেরার পথে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়েছে। আজকে রাত্রিতে যখন আমি এটা করতে বসেছি, তখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা 87 ছাড়িয়ে গেছে। সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারে না। এই মর্মান্তিক খবর আজ প্রধানমন্ত্রীর চমকপ্রদ ব্যাটিংয়ের উপর কতটা ছায়া ফেলবে আমি বলতে পারি না। কিন্তু প্রথমেই একটা কথা বলা খুব দরকার। সেটা হলো, গতকাল রাহুল গান্ধী যখন 101 মিনিট সময় নিয়ে ক্রমাগত যা মুখে আসে তাই বলে বিজেপি সরকারকে এবং প্রধানমন্ত্রীকে দেখেছিলেন, তখন কিন্তু বিজেপির ওখানে উপস্থিত সদস্যরা সম্মিলিতভাবে চিৎকার চেঁচামেচি করে রাহুলকে থামিয়ে দেওয়ার কোনো চেষ্টা করেননি। হ্যাঁ, একথা ঠিক, প্রধানমন্ত্রী, রাজনাথ, অমিত শাহ এরা মাঝে মাঝে উঠে রাহুলের বক্তব্যের প্রতিবাদ করেছেন, কিন্তু সার্বিকভাবে রাহুল কোনো বাধাই পাননি। আজ সকালে দেখলাম অখিলেশ যাদব খুব মিষ্টি মিষ্টি করে যা বলার বললেন, তাকেও কেউ বাধা দিল না। অথচ আজ অষ্টাদশ লোকসভার রাষ্ট্রপতি ভাষণের উপর বিতর্কের জবাবি ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ভাষণ যেভাবে বিরোধীরা চিৎকার চেঁচামেচি করে আগাগোড়া বানচাল করে দেওয়ার চেষ্টা করলেন, এরপরে বিজেপি তাদের কথা বলতে দেয় না, বিজেপি গণতন্ত্রের কণ্ঠরোধ করে, এইসব যুক্তি কিন্তু ছেঁদো হয়ে যাবে। লোকসভার অধ্যক্ষ বার কয়েক বিরক্ত হয়ে বিরোধী দল নেতাদের বললেন, আপনারা হস্তক্ষেপ করে এটা বন্ধ করুন। এই যে ঘটনা ঘটছে, এটা সংসদের পরম্পরার বিরুদ্ধে। কেউ রাগ আনলেন না। ইন্ডিয়া জোটভুক্ত কোনো দলের কোনো নেতাকে দেখলাম না তাদের দলীয় সদস্যদের সংযত হতে পরামর্শ দিচ্ছেন। নরেন্দ্র মোদীকে এই ধরনের চিৎকার চেঁচামেচি করে পর্যুদস্ত করা मुश्किल ही नहीं, नामुमकिन है।
এতদিনে যদি বিরোধী পক্ষের নেতারা এই ৬০-৭০টুকু না বুঝে থাকেন, তাহলে আর কবে বুঝবেন আমি বলতে পারবো না। গতকাল রাহুল পরের পর ঢিল ছুঁড়ে গিয়েছিলেন। আজ সকালে এনডিএর সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী তার উচ্চতার জায়গা থেকে সব সদস্যকে পরামর্শ দিয়েছেন, আপনারা দয়া করে কেউ রাহুল গান্ধীর মতো আচরণ করবেন না। কেবল ওই একজন বচনবাগীশদের আইটি সেলের কে যেন একটা আছে মালব্য, খালি সে ইঙ্গিত দিয়েছিল যে আজ ক্লাস লে লেঙ্গে। জানি না তিনি প্রধানমন্ত্রীর মনের কথা জানতে পেরে এই মন্তব্য করেছিলেন, না হাওয়ায় মন্তব্য ছুড়ে দিয়েছিলেন। আজকে দীর্ঘক্ষণ ধরে তার বক্তব্য পেশ করেছেন প্রধানমন্ত্রী, সম্ভবত 2.25 ঘন্টা ধরে। এই বক্তব্যের একটা অংশ ওই বিকশিত ভারত, সেখানে পৌঁছানো তার সরকারের লক্ষ্য, এবং আগামী দিনে কত কোটি গরিব মানুষের মাথার উপর ছাদের সংস্থান হবে, কত লাখপতি দিদি তৈরি হবে, এই হিসেব যেমন দিচ্ছিলেন, তেমনি তার সরকার এই 10 বছর শাসনকালে কি মৌলিক পরিবর্তন এনেছে সেটা বোঝাতে গিয়ে 2014 সালের অব্যবহিত আগের পরিস্থিতির সঙ্গে আজকের পরিস্থিতি তিনি তুলনা করে দেখিয়েছেন। মোদির মতে 2014 সালের ভোটের আগে দেশের মানুষ হতাশায় একেবারে নিমজ্জিত হয়ে গেছিল। মানুষের মনে হচ্ছিল যে দেশে আর কিছু হবার নয়। রোজ কাগজ খুললে নিত্য নতুন ঘোটালার খবর, চতুর্দিকে নিরাশার চিত্র। মোদির দাবি, সেই হতাশায় নিমজ্জিত দেশবাসীকে তাঁর সরকার আজ মৃত সঞ্জীবনী সুধা এমনভাবে খাইয়েছেন যে আজ তারা পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়ার স্বপ্ন দেখছে, এবং প্রকৃত অর্থে ভারতকে যে বিকশিত দেশে পরিণত করা যায় এই প্রত্যয়েও ভারতবাসী আস্থা রাখছে। প্রধানমন্ত্রী যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো, এইটা একটা ফান্ডামেন্টাল চেঞ্জ যেটা তার সরকার ট্রান্সপারেন্ট কয়েকটি নীতি এবং সেই নীতিগুলো কংগ্রেসি জমানার চেয়ে কতটা পৃথক তা সবিস্তারে বর্ণনা করে
এই কৃতিত্বটুকু দাবি করেছেন। আর বোঝাই যাচ্ছিল যে গতকাল রাহুল যা বলেছেন সেসব কথা শুনে হজম করার বান্দা তো নরেন্দ্র মোদী নন। অতএব তিনি ঢিলের জবাব শুধু যে পাটকেল দিয়ে দিলেন তাই নয়, গতকাল রাহুল গান্ধী যদি পাপ্পু থেকে নেতা হওয়ার চেষ্টা করে থাকেন, আজকে মোদি তাকে নাম না করে উপহাস করে বলে দিলেন, নানাভাবে বললেন, তুমসে নেহি হো পায়েগা। এবং এত বছর ধরে রাজনীতি করার পরেও তিনি যে রাহুল গান্ধীর মধ্যে পরিণত বুদ্ধির ছাপ মাত্র দেখতে পাচ্ছেন না, সেটা তিনি আরো মজা করে বালক বুদ্ধির নামে অভিহিত করেছেন। আর 4 জুন 2024 লোকসভা ভোটের ফলাফল বেরোনো ইস্তক কংগ্রেস এবং কংগ্রেসের সহযোগীরা যেভাবে তাদের মরাল ভিক্টরি হয়েছে, বিজেপির হার হয়েছে, এই ন্যারেটিভটা অ্যাড নসিয়াম বলে চলেছে, সেটাকেও আজ মোদি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তার নিজস্ব স্টাইলে। এবং ওড়াতে গিয়ে তিনি বিবিধ বাচ্চাদের কর্মকাণ্ডের কথা বলেছেন এবং এই দাবির সঙ্গে তাদের তুলনা করেছেন। শোলে ছবির কথা বলেছেন এবং শোলে ছবির মৌসির কথা স্মরণ করে দিয়েছেন। তিনি বলেছেন যে 99-এ এসে ঠেকেছে। 1984 সালে যে দল 413টা আসনে জিতেছিল, তারপরে দেশে 10টি সাধারণ নির্বাচন হয়ে গেছে। একটি নির্বাচনেও কংগ্রেস দল একক ক্ষমতায় 250টা সিটও জিততে পারেনি। আর সেই চপলমতি বালকের মতো আমরা 99 পেয়েছি, আমি 99 পেয়েছি বলে বাচ্চারা যেভাবে লাফালাফি করে সেইভাবে লাফালাফি করছে কংগ্রেস। কিন্তু প্রশ্ন হলো 99 100-র মধ্যে তো পাওনি। ভাবখানা এমন যেমন 100-তে 99 পেয়েছ, তা তো নয়। আসলে 99 পেয়েছ 543 নম্বরের মধ্যে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, বাংলা ভাষায় বলতে গেলে, এটা অবোধের গোবধে আনন্দ ছাড়া আর কিছুই হতে পারে না। তারপরে তিনি বলেছেন, শোলের মৌসির কাছে গিয়ে যেমন বলা হতো যে 3 बार हारा है, लेकिन मौसी मॉरल विक्ट्री तो हो चुका है।
এইভাবে ভাষণের একটা পর্ব জুড়ে নরেন্দ্র মোদী রাহুল গান্ধীকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে তিনি এখনো নাদান আছেন এবং তার ভাগ্যে উল্টো দিকে বসার সৌভাগ্য কখনোই হবে না, কেননা তার সে ক্ষমতাই নেই। তিনি বলেছেন কংগ্রেস এত বড় বড় কথা বলছে, যেসব রাজ্যে কংগ্রেসের সঙ্গে বিজেপির আমনাসামনি লড়াই হয়েছে সেখানে কংগ্রেসের স্ট্রাইক রেট হচ্ছে 26% মাত্র, আর যেখানে কংগ্রেস শরিক দলের সঙ্গে জোটে বেঁধে ভোট লড়েছে সেখানে স্ট্রাইক রেট 50%। তার মানে তিনি কংগ্রেসকে বলছেন কংগ্রেস এখন পুরোদস্তুর একটি পরজীবী, ইংরেজিতে যাকে বলে প্যারাসাইট, দলে রূপান্তরিত হয়েছে। নিজের কোনো মুরদ নেই, যতটুকু মুরদ সেটা শরিকদের কল্যাণে। উল্টো দিকে সংখ্যাতত্ত্ব দিয়ে মোদি বোঝানোর চেষ্টা করলেন যে যে 3 রাজ্যে আর কিছুদিনের মধ্যেই বিধানসভার ভোট হবেই, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং হরিয়ানা, এই 3টি রাজ্যেই গত বিধানসভায় বিজেপির যা প্রাপ্ত ভোট ছিল, এবারের লোকসভা ভোটে প্রাপ্ত ভোটের সংখ্যা কিন্তু তার চেয়ে বেশি। এবং তিনি বললেন যে বিজেপি কেরলে খাতা খুলেছে, তামিলনাড়ুতে খুলতে খুলতে গিয়ে আটকে গেছে, অন্ধ্রপ্রদেশে টিডিপির সঙ্গে জোট করে বিরোধীদের ধুয়ে সাফ করে দিয়েছে, আর প্রভু জগন্নাথের কৃপায় ওড়িশা পর্যন্ত তারা সম্পূর্ণভাবে বিজেপিকে ধরাশায়ী করে জয়ী হয়েছে। অতএব মোদি যেটা বোঝাতে চাইছেন কংগ্রেসকে লক্ষ্য করে, জোটের নেতাদের লক্ষ্য করে, সেটা হলো তোমরা এত লাফালাফি কেন করছো আমি বুঝতে পারছি না। কেননা শেষ বিচারে হ্যাঁ 30-32টা আসন আমরা এককভাবে পাইনি, কিন্তু আমরা তো ভোট পরবর্তী জোট করে সরকার গড়িনি, ভোটের আগে জোট করে সেই জোটকে সঙ্গে নিয়ে সরকার গড়েছি। আর এত ট্যান্ডাই ম্যান্ডাই করার তো কোনো জায়গা নেই, কেননা ছিলে 52, হয়েছ 99। এখান থেকে 272 পৌঁছানো কংগ্রেসের পক্ষে একটা অলীক কল্পনা। অর্থাৎ তিনি রাহুলকে বুঝিয়ে দিয়েছেন তিনি দিল্লিতে থাকেন বটে, কিন্তু তার কাছে দিল্লি এখনো দূরাস্ত।
সব কিছুর মধ্যে একটা দুগ্ধপাত্রের গোছনাও আছে। সেটা হলো গতকাল রাহুল গান্ধী যা বলেছিলেন সেই কথাকে সম্পূর্ণভাবে বিকৃত করে বিজেপি তার স্বভাবসুলভ প্রচার যন্ত্রকে ব্যবহার করে বাজার গরম করার চেষ্টা করছে। রাহুল গান্ধী গতকাল সমস্ত হিন্দুকে বা হিন্দু সমাজকে বা হিন্দু ধর্মাবলম্বীদের সহিংস বলেননি। আমি রাহুলের ওই ভাষণের ওই অংশটুকু অন্তত 12 শুনেছি। রাহুল যেটা বলেছিলেন সেটা হলো যে হিন্দু ধর্মের শিক্ষা হলো অহিংসা, পরমত সহিষ্ণুতা ইত্যাদি। কিন্তু যারা সারাদিন ধরে নিজেদের হিন্দু 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 বলে দাবি করেন তারাই তো রোজ হিংসা ছড়ান, নফরত ছড়ান। এই কথার অর্থ তো এই নয় যে রাহুল গান্ধী গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসার সঙ্গে জুড়ে দিয়েছেন। অথচ এই কাজটা অবশ্য বিজেপির মতো আর দ্বিতীয় কোনো রাজনৈতিক দল পারে না। অর্থাৎ trying to create an opportunity out of a problem. রাহুল যা বলেননি তার মুখে সেই কথা লাগিয়ে শুধু প্রচারের ঢক্কা নিনাদ করে বিজেপির চেষ্টা করছে রাহুলকে হিন্দু বিরোধী আখ্যা দিয়ে তাকে দেগে দিতে। দল হিসেবে বিজেপি যদি করে কিছু বলার থাকে না, কিন্তু দেশের প্রধানমন্ত্রী যদি সেই অপব্যাখ্যার নেতৃত্ব দেন তাহলে কিন্তু তিনি যেসব বিষয়ে কংগ্রেসকে তুলনা করছেন তেমনই একটি বিষয় তিনি নিজেই কংগ্রেসের হাতে তুলে দিচ্ছেন তার বিরুদ্ধে বলার জন্য। আপাতত এইটুকুই। ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।